টপিকটা নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে যে মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ বিমান ধস বড় ইস্যু কি আমাদের চোখ এড়িয়ে গিয়েছে কিনা। তো আলোচনার শুরুতেই আমি এই ঘটনায় আহত নিহত সকল শহীদ এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জানাই। যে সকল বাবা মা এই ঘটনায় তাদের সন্তানদেরকে হারিয়েছেন তাদেরকে সমবেদনা জানানোর ভাষা আমাদের জানা নেই, কারণ যার নিজের সন্তান হারিয়েছে সেই শুধু সেটার বেদনা বুঝতে পারবে। আমি এখানে অডিও চক দিয়ে কিংবা অন্য আলোচকরা আসলে যাদের নিজেদের কেউ হারায়নি, কেউ মারা যায়নি, তারা কিংবা আহত হয়নি, তারা সেই বেদনাটা বুঝতে পারবে না, এটাই স্বাভাবিক। তারপরেও আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে সবর করার তৌফিক দান করেন এবং যারা আহত আছেন তাদেরকে পরিপূর্ণ নিরাময় দান করেন, আল্লাহুম্মা আমিন। স্পেশালি ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম, বিমান বাহিনীর একজন ব্রাইট অফিসার। এটা লাস্ট ট্রেনিংটা তার সোলো ট্রেনিং ছিল, সোলো ফ্লাইট ছিল বলে আমরা জানতে পেরেছি। আল্লাহ তাআলা তার মৃত্যুকে শাহাদাতের মৃত্যু হিসাবে কবুল করুন। দেশকে এবং দেশের মানুষকে রক্ষার জন্য, বিদেশি শত্রুদের হাত থেকে রক্ষার জন্য তিনি কাজ করছিলেন, সেভাবে যেন আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। তো এই ইস্যুতে কিছুদিন আগে ইস্যুটা শেষ হলো, এই ইস্যুতে মাঝে বেশ কিছুদিন সোশ্যাল মিডিয়াতে সবাই সরগরম ছিল। তো আমি একটা জিনিস খেয়াল করলাম যে কেমন যেন আমাদের অধিকাংশ মানুষ একটু এই বড় একটা ঘটনার সাইড ইস্যু নিয়ে বেশি বিজি হয়ে পড়ি। যেমন ধরেন বিভিন্ন ফেসবুক পোস্ট কন্টিনিউয়াস আসতেছিল, কিছু কিছু পোস্টে দেখা গেল যে পাইলটকে কি জোর করে পাঠানো হয়েছে কিনা, কিংবা এই ফাইটার জেটটার কি আদৌ মেনটেনেন্স ওই দিন চেকিং হয়েছিল কিনা। আরও কিছু লোকজন দেখা গেল যে অ্যানোনিমাস হ্যাকিং গ্রুপ যেটা আছে, তাদের একটা অরিজিনালি তো অ্যানোনিমাস হ্যাকিং গ্রুপ আছে, কিন্তু এই রিলেটেড তাদের নামে অনেক ফেক পেজ এবং গ্রুপ আছে। তো সেগুলোর পোস্ট নিয়ে অনেকে ব্যস্ত হয়ে গেলেন, অনেকে আবার ব্ল্যাক বক্স সংক্রান্ত আলাপে ব্যস্ত হলেন। মাঝে দেখা গেল মৃতের সংখ্যা নিয়ে গুজব, অনেকের ধারণা ছিল যে সেনাবাহিনী কিংবা বিমান বাহিনী লাশ গুম করতেছে যেন মৃতের সংখ্যা কম দেখানো যায়। তো এগুলো সবই আসলে মাইনর ইস্যু, আর প্র্যাকটিক্যালি এই যুগে এই সময় আসলে লাশ গুম করে মৃতের সংখ্যা কম দেখানো এটা পসিবল না। সো এগুলো হচ্ছে আসলে বিভিন্ন ধরনের সাইড ট্র্যাক ইস্যুস, যেগুলোতে আমরা সবাই কিংবা অনেকেই ব্যস্ত হয়ে গিয়েছিল। এছাড়া দেখা গেল যে আরেকটা টপিক ছিল যে ফাইটারটা কলাপস করেছে, ক্র্যাশ করেছে, সেটা কি ডাইরেক্টলি স্কুলের উপর পড়েছে নাকি আগে খোলা একটা মাঠে পড়ে বাম্প করে তারপরে স্কুলের ভিতরে গিয়ে পড়েছে। তো এই টপিক নিয়ে অনেকে ব্যস্ত ছিল। রাজনৈতিক নেতারা কেন হাসপাতালে গেলেন এটা নিয়ে অনেকের আপত্তি, না গেলেও নিশ্চয়ই তারা আপত্তি করতেন, যদিও অনেক বেশি মানুষ ভিড় করা উচিত না, এটা আমরা জানি। পাইলট কি শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটাকে বাঁচানোর চেষ্টা করেছেন কিনা, কিংবা জনবসতিপূর্ণ এলাকা থেকে দূরে নেওয়ার চেষ্টা করেছেন কিনা, এটা নিয়ে অনেক কথাবার্তা ছিল। যদিও আমরা বুঝতে পারতেছি যে এটা এয়ারপোর্টের রানওয়ের দিকে নেওয়ার প্রচেষ্টা ছিল, ঢাকার বাইরে নেওয়ার কোনো প্ল্যান ছিল না। হয়তোবা কন্ট্রোলের সাথে মূল প্ল্যান আলোচনা হয়েছিল যে প্লেনটাকে আবার সেফলি ল্যান্ড করানো যায় কিনা, এটা সামনে হয়তোবা বের হবে। তো এগুলো আসলে সাইড ইস্যুস, মাইনর ইস্যুস। আরো কিছু দেখা গেছে যে আপনার পলাতক লীগ, তারা এই ইস্যুতে অনেক ধরনের তথ্য সন্ত্রাস করার চেষ্টা করেছে ফেসবুকে কিংবা সোশ্যাল মিডিয়ায়, ইভেন মেইন স্ট্রিম মিডিয়ায় এটা কিছু ছোঁয়া দেখা গেছে। তারা তো সুযোগ পেলে আন্দোলনে শরিক হবে, এটাই স্বাভাবিক। তো এই আন্দোলনের শরিক হওয়া নিয়েও বেশ ব্যস্ততা গিয়েছে অনেকের। আরেকটা বিষয় হচ্ছে যে কেন, এটা যদিও মাইনর আমি বলবো না, কিছুটা মিডিয়াম একটা পয়েন্ট, যে সেই বিমান বাহিনী ট্রেনিংটা কেন জনবসতিপূর্ণ ঢাকার উপরে কেন হবে। ঢাকা তো খুবই ঘনবসতিপূর্ণ এলাকা। তো এখানে এই বিমান বাহিনী ট্রেনিং মানে হলো যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়, কন্ট্রোল লুজ হয়, কন্ট্রোল মেকানিজম ফেল করে, তখন আলটিমেটলি অনেক ক্যাজুয়ালিটি হয়। তো এটার ব্যাপারেও আসলে খুব ক্লিয়ারলি পরে আলোচনা এসেছে যে শুরুতে তো এয়ারপোর্টগুলো ছিল ঢাকার বাইরে, মূল ঢাকার বাইরে। তো এটা আসলে ক্লিয়ার আমার মনে হয়। এছাড়া রুটিন কিংবা রিয়েল টাইম কমব্যাট এয়ারফোর্সের ট্রেনিং যদি কেউ প্ল্যান করে, সেটাও আসলে ডাইরেক্টলি রাজধানী কিংবা ডেন্সলি পপুলেটেড শহরগুলোর উপরে করা সম্ভব না, উচিত না। তো সব মিলিয়ে ন্যাশনাল এভিয়েশন রেগুলেশনস, ICAO, এসব রেগুলেশনসের মাধ্যমে ফ্লাইট ট্রেনিং কিংবা ট্রেনিং ফ্লাইটগুলো, এগুলো রেগুলেশনস আছে। ঢাকার উপরে কিংবা ডেন্সলি পপুলেটেড কোনো এরিয়ার উপরে এসব ট্রেনিংয়ের সুযোগ নেই। সো এনিওয়ে, এগুলো আমার মনে হচ্ছিল যে এগুলো কেন যেন একটু মাইনর পয়েন্ট,
একটা কথা আছে ইংরেজিতে যে দ্য মেইন থিং ইজ টু কিপ দ্য মেইন থিং দ্য মেইন থিং। সহজ বাংলায় ভাবার তো বলতেছি যে যে কোনো একটা বিষয়ে আপনার মূল করণীয় হচ্ছে মূল বিষয়টাকে মূল বিষয় হিসেবে রাখা। আপনি যদি সাইড বিষয়টাকে মূল বিষয় বানিয়ে নেন তখন আসলে ফোকাস নষ্ট হবে, লোকজনের প্রায়োরিটি নষ্ট হবে, লোকজন লেস প্রায়োরিটি টপিক নিয়ে বেশি ব্যস্ত হয়ে যাবে। কম গুরুত্বপূর্ণ বিষয়ে সময় এবং শ্রম যদি আমরা বেশি দেই তখন মূল বা বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের নজরের বাইরে থাকবে, নাগালের বাইরে থেকে যাবে। তো আমি সিম্পলি কয়েকটা পয়েন্ট আমি সামনে আনতে চাচ্ছি যেগুলো আমার চোখে মনে হচ্ছে যে এগুলো প্রবাবলি এই ঘটনার সাথে সংশ্লিষ্ট মূল বিষয়। যেমন আমাদের দেশের বাজেটে নতুন প্লেন, নতুন ফাইটার জেট কিংবা প্রশিক্ষণ প্লেন কেনার পর্যাপ্ত বরাদ্দ থাকে কিনা, না থাকলে কেন থাকে না, নতুন প্রশিক্ষণ প্লেন কিংবা ফাইটার কেনার সময় কি পরিমাণ দুর্নীতি হয়, মন্ত্রী এমপি বিগ শটরা কে কত পার্সেন্ট খায়, যেসব প্লেন আমাদের অলরেডি আছে সেগুলোর রেগুলার মেনটেনেন্স হয় কিনা, সেই মেনটেনেন্সের যে বাজেট সেটা কি সেখানে কোনো দুর্নীতি আছে কিনা, এগুলো আমার মনে হয় মূল এবং কোর টপিকস। যে এছাড়া আমাদের এয়ারফোর্স কিংবা অন্যান্য মিলিটারি ফোর্স তারা কত পার্সেন্ট খরচ অপারেশনাল কাজে করে, তারা ফাইন্যান্সিয়াল যে বাজেট পায় সেটার কত পার্সেন্ট অপারেশনাল কাজে খরচ হয়, আর কত পার্সেন্ট জাঁকজমক কিংবা আমোদ প্রমোদ ফুর্তিতে ব্যয় হয়। একই কথা আসবে আমাদের ন্যাশনাল বাজেটের ক্ষেত্রে। সো একটা একটা করে পয়েন্টে আমি যাই। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমাদের প্রশিক্ষণ ফাইটারগুলো প্রায় আকাশ থেকে পড়ে যায় কেন। এটা তো খুব সিম্পল। আপনারা জানেন যে একটা ছবিও ভাইরাল হয়েছিল উত্তরার আশেপাশে কোনো একটা ধান খেতেও PT-6 প্রবলি কয়েক বছর আগে ক্ষেতের মধ্যে পড়ে আছে। এই সিনটা আমরা দেখলাম গত বছরের শুরুর দিকে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে একটা এয়ারক্রাফট ক্র্যাশ ল্যান্ডিং করলো এবং একজন পাইলট মারা গেলেন। আর রিসেন্টলি তো আমরা মাইলস্টোন স্কুলের এই ঘটনাটা দেখলাম। তো আমি ফুল লিস্টটা এখানে আনতেছি না। তো কন্টিনিউয়াস কিন্তু আমাদের এয়ারফোর্সের ট্রেনিং বিমানগুলো বারবার ক্র্যাশ করতেছে এবং জীবনহানি হচ্ছে, পাইলটরা মারা যাচ্ছেন। এবং পাবলিক রেকর্ডগুলো আমরা যদি দেখি বিভিন্ন দেশে, আমাদের আশেপাশের দেশ স্পেশালি ভারত এবং পাকিস্তানের সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখব যে ভারত এবং পাকিস্তানের তুলনায় আমাদের বাংলাদেশ এয়ারফোর্সে এইসব ক্র্যাশ কিংবা অ্যাক্সিডেন্টের পরিমাণ অনেক বেশি, তুলনামূলকভাবে অনেক বেশি। এটার মূল কারণ হচ্ছে আমাদের ট্রেনিং জেটগুলো পুরনো এবং তার উপর যে মেনটেনেন্স খরচ দেয়া হয় সেটা সম্ভবত অপ্রতুল, এবং যাও পায় সেটাতে দুর্নীতির ঘটনা আছে, হিস্ট্রিতে এটা দেখা যায়। এটা ছিল ফার্স্ট পয়েন্ট। তো এই পয়েন্টে আমাদের ফোকাস করতে হবে। দ্বিতীয় যে পয়েন্টে আমি বলবো যে আমাদের বর্তমান যে ফাইটার জেটগুলো আছে, নট ট্রেনিং, অপারেশনাল ফাইটার জেটস, সেইগুলো দিয়ে কি আমরা মডার্ন এয়ার কম্ব্যাটে টিকে থাকতে পারবো কিনা, ভারতের বিরুদ্ধে, পাকিস্তান, মায়ানমার এসব দেশের বিরুদ্ধে আমরা কি আদৌ টিকে থাকতে পারবো কিনা এয়ার কম্ব্যাটে। আমাদের কিন্তু 4th জেনারেশনের ফাইটার এয়ারক্রাফট নাই। এটার কারণ কি? কারণ যদি বলি যে কারণ এক কথায় বললে যে ভারতীয় প্রক্সি বা দালাল সরকার ছিল বিগত 15-16 বছর, তারা এসব ব্যাপারে তেমন কোনো অ্যাকশন নেয়নি। তারও আগেও সেরকম ভালো মানের এয়ারক্রাফট কেনা হয়নি। মূল যুক্তি যেটা তাদের ছিল যে আমাদের তো বন্ধু প্রতিম রাষ্ট্র ভারত, তাহলে আমরা ফাইটার জেট কিনে এত খরচ করে কি করব? তাহলে বন্ধু প্রতিম দেশ যেহেতু আছে তাহলে এই খরচ করে ফাইটার জেট আমাদের কেনার দরকার নাই, বেটার আমরা বিউটিফিকেশন এবং বিভিন্ন কনস্ট্রাকশনে এসব টাকা খরচ করি। এটা ছিল তাদের যুক্তি। বুঝেই যাচ্ছে যে খুবই ফানি, সেলফ ডিফিটিং এবং দেশ এবং জাতির সাথে এক ধরনের গাদ্দারি হয়েছে। এটা কোনোভাবেই মেনে নেওয়ার অবকাশ নেই। একইভাবে দেখেন বিভিন্ন সময় বাংলাদেশকে অন্যান্য দেশ মডার্ন এয়ারক্রাফট সেল করার চেষ্টা করেছে, কিন্তু বাংলাদেশের সরকারগুলো বিভিন্ন সময়ে এইসব অফারকে বারবার ডিনাই করেছে, বারবার তারা সেসব অফারকে কোনো কারণ ছাড়াই ফিরিয়ে দিয়েছে। রিসেন্ট অফারগুলো আমরা দেখি 2017 সালের মার্চে বাংলাদেশ একটা টেন্ডার করে, ইন্টারন্যাশনাল টেন্ডার, মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট কেনার জন্য। সেখানে দেখা যায় যে রাশিয়া থেকে MiG-35 কেনার অফার আসে। MiG-35 এর সাথে তারা সুখোই 30 বিমান দেওয়ার জন্য প্রস্তুত ছিল। একইভাবে 2019 সালে ইউএসএ থেকে F-16 বিমান এবং অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার কেনার অপশন আসছিল, যদিও সেটার সাথে একটা শর্ত ছিল যে আকসা এবং জিসুমিয়া চুক্তিতে স্বাক্ষর করতে হবে। আমরা জানি যে আকসা এবং জিসুমিয়া চুক্তিগুলো এমন যে এই এয়ারক্রাফট কিংবা হেলিকপ্টারগুলো কিনলে সেগুলোর ব্যবহারটা যুক্তরাষ্ট্রের সেই চুক্তির ভিতরে আওতাধীন থাকে। সো সম্ভাবনা এমন ছিল যে ভারতের বিরুদ্ধে হয়তোবা এসব এয়ারক্রাফট ব্যবহারের অনুমতি
কিংবা সুযোগ ইউএসএ আমাদেরকে দিত না। সো এটা একটা কারণ হতে পারে। এনিওয়ে, একইভাবে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে আরেকটা রিপোর্ট এসেছিল যে চীন থেকে জে-10সি এয়ারক্রাফট কেনার অফার বাংলাদেশে এসেছিল, এটার ফিল্ড সার্ভে হয়েছিল, বাট ফাইনালি এই প্রজেক্টটাও ডাই ডাউন হয়ে যায়। সো আমরা চাইনিজ জে-10সি কেনার, এবং রিসেন্টলি এটা আবার ডাই ডাউন, রিসেন্টলি এটার একটা আপডেট এসেছে যে এটার কাজ থমকে আছে। ঠিক তেমনি 2020 সালে ফ্রান্স থেকে আমরা রাফায়েল কেনার অফার পেয়েছিলাম, কিন্তু সেটাও নাকচ করে দেওয়া হয়। এরপরে ইটালি থেকে ইউরো ফাইটার টাইফুন বা ইএফটি ফাইটার এয়ারক্রাফট কেনার সুযোগ এসেছিল, সেটাও বাদ দেওয়া হয়। সো ঘুরে ফিরে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশ এয়ারফোর্স এমন একটা বাহিনী, বা বাংলাদেশ গভর্নমেন্ট ওয়ার্ল্ডের এমন একটা গভর্নমেন্ট যারা ওয়ার্ল্ডের টপ ক্লাস ফাইটার জেটস, মডার্ন ফাইটার জেটস কেনার সুযোগ পেয়েছিল। রাফায়েল, ইএফটি, মিগ-35, F-16, সুখোই 35, এরকম অনেকগুলো মডার্ন এয়ারক্রাফট কেনার সুযোগ ছিল, বাট কিনতে পারেনি। সবগুলো অফারকে তারা মানে আমাদের দেশ এবং বাংলাদেশ এয়ারফোর্স বাতিল করে দিয়েছে। কেন বাতিল করলো? আমার মনে হয় আমরা সহজেই অনুমান করতে পারি যে ইন্ডিয়ার জন্য এটা থ্রেটেনিং, বাংলাদেশের জন্য এক্সিস্টেন্সিয়াল থ্রেট হচ্ছে ইন্ডিয়া, এবং সবসময় ইন্ডিয়া বাংলাদেশকে একটা অঙ্গরাজ্য হিসাবে রাখতে চায় কিংবা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়। ভারত কখনো চায় না যে বাংলাদেশের একটা ক্যাপেবল এয়ারফোর্স গড়ে উঠুক। এবং আপনি দেখবেন যে bulgarianmilitary.com নামক একটা সাইটে আপনি দেখবেন যে একটা হেডিং এসেছে, ইভেন ইন্ডিয়া থ্রেটেনিং টু ডিরেইল পাকিস্তানি JF-17 সেল টু বাংলাদেশ। পাকিস্তানের JF-17 ফাইটার এয়ারক্রাফট কেনার একটা মাঝে সম্ভাবনা ছিল, সেটাকেও ডিরেইল করার চেষ্টা করেছিল ইন্ডিয়া। তো উপরে সবগুলো অফার দেখা যাবে যে ভারতীয় নির্দেশে ভারতের দালাল সরকার, সেবাদার সরকার, সবগুলো অপশনকে তারা বাতিল করে দিয়েছে। সো আমরা এখন মডার্ন এয়ারক্রাফট ছাড়া পুরাতন যুগের কিছু এয়ারক্রাফট দিয়ে চলতে বাধ্য হচ্ছি। সো এটা ছিল আমার সেকেন্ড পয়েন্ট, যে আমাদের মডার্ন এয়ারক্রাফট আছে কিনা, মডার্ন ফাইটার জেটগুলো আছে কিনা, এবং না থাকার কারণ কি। এই পয়েন্টটাতে আমাদের মনোযোগ রাখা দরকার ছিল ওই লাস্ট এই টপিক রিলেটেড, এই ইনসিডেন্ট রিলেটেড আলোচনার সময়। আরেকটা বিষয় দেখেন যে আমাদের জাতীয় বাজেট যেটা হয়, সেখানে নতুন ফাইটার এয়ারক্রাফট বা চতুর্থ প্রজন্মের বলি কিংবা নতুন ভার্সনগুলোর ফাইটার এয়ারক্রাফট কেনার পর্যাপ্ত টাকা দেয়া হয় কিনা না। দেখা যাবে যে সরকারগুলো বেশিরভাগ সময় টাকা নেই, আমাদের বাজেট ঘাটতি আছে, ফাইটার এয়ারক্রাফট কেনা অনেক কস্টলি এক্সেট্রা বিভিন্ন যুক্তি দিবে। কিন্তু আপনি যদি দেখেন আমাদের বাজেটের খরচগুলো অনেক অপচয় হয় সব খুবই নিম্নমানের প্রজেক্টে, যেগুলো না দেশের পক্ষে কোনো কল্যাণকর, না আমাদের এই জাতির জন্য কোনো কল্যাণকর। যেমন ধরেন সেই মুজিব ভাস্কর্য এবং মোরাল নির্মাণে 1,000 কোটি টাকা পর্যন্ত, 500 থেকে 1,000 কোটি টাকা খরচ হয়েছে। মুজিব কর্নার আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিসে 300 কোটি টাকা প্লাস। মুজিব বর্ষ উদযাপনে প্রায় 1200 কোটি টাকা। বিভিন্ন প্রজেক্ট উদ্বোধন করা হয় বিভিন্ন মন্ত্রীদের মাধ্যমে, প্রাইম মিনিস্টারদের মাধ্যমে। প্রতিটি অনুষ্ঠানে প্রায় 10 থেকে 20 কোটি টাকা খরচ হয়। এটার দরকারটা কি? এটা একটা সিম্পল আনুষ্ঠানিকতা, যেটার প্র্যাকটিক্যালি এই দেশের মানুষের কোনো লাভ নাই। এই দেশের মানুষের জন্য এটা সম্পূর্ণ অপচয়। এটা কি শেখ হাসিনা করলো নাকি মিস্টার এক্স করলো, যদু মধু কদু করলো, এটাতে কোনো হেডেক নাই আমাদের। এটা শুধু তাদের পলিটিক্যাল এজেন্ডা, তাদের নাম দাম বাড়ানোর জন্য প্রত্যেকটা প্রজেক্টে 10 থেকে 20 কোটি টাকা খরচ হচ্ছে। এছাড়া আবার দেখবেন একই প্রকল্পের একাধিকবার উদ্বোধন করা হচ্ছে, এবং এভাবে প্রকল্পের উদ্বোধন মানে একবারে এক নেতা উদ্বোধন করলো, কিছুদিন গ্যাপ হয়ে গেছে, নতুন ভাবে বাজেট হলো, সো আরেকজন নেতা গিয়ে তার চেহারা টিভিতে দেখাইতে হবে। ভেরি ফানি এবং খুবই স্যাড একটা সিচুয়েশন আমাদের মতো একটা গরিব দেশে। সো দেখা যাবে যে এইভাবে 50 কোটি টাকা প্লাস খরচ হচ্ছে একই প্রকল্পের একাধিক উদ্বোধনে। অপ্রয়োজনীয় বিদেশ সফর মন্ত্রী কিংবা সরকারি কর্মকর্তাদের, সেখানে বছরে প্রায় 200 থেকে 500 কোটি টাকা খরচ হয়। বালিশ কেলেঙ্কারি, রূপপুর প্রকল্পের বালিশ কেলেঙ্কারি বলি কিংবা পানাময় প্রকল্পের ওভারঅল হরিলুট যেটা বলি, প্রায় 1,13,000 কোটি টাকা লুট হয়েছে বলে এস্টিমেশন। সো এটা দিয়ে 1,13,000 কোটি টাকা দিয়ে আপনি বাংলাদেশ এয়ারফোর্সের জন্য কতটা মডার্ন ফাইটার এয়ারক্রাফট কিনতে পারতেন, আপনি শুধু চিন্তা করেন। এছাড়া দলীয় নেতার নামে নামাঙ্কন করা, যেটাকে বলে বিভিন্ন সাইনবোর্ড অথবা পাথরে খোদাই করা বিভিন্ন নাম, যে অমুক নেতা উদ্বোধন করেছেন, তো এটা তোমার নাম দিয়ে আমার গেম কি? আমার তো এত টাকা খরচ করে অমুক নেতা উদ্বোধন করে, এটাকে তোমার কারো বাপের টাকায় তো এই উদ্বোধন হচ্ছে না, এটা তো আমাদের দেশের 20 কোটি মানুষের টাকায়। তুমি কোন নেতা, তোমার নামটা তো আমাদের জনগণের টাকায় এখানে দেওয়ার কোনো সুযোগ নাই। বছরে এটার পিছনে হয়তো 100 কোটি টাকা প্লাস খরচ হয়ে যাচ্ছে। বিভিন্ন উপদেষ্টা এবং বিশেষ সহকারী নিয়োগ হয় গভর্নমেন্টের জন্য বছরে, এবং যাদের তেমন কোনো কাজ থাকে না, চেহারা এবং ফেস দেখানোর জন্য, বিভিন্ন পলিটিক্যাল এন্ডকে খুশি রাখার জন্য এগুলো করা হয়, বছরে 100 কোটি টাকা প্লাস। বিভিন্ন দুর্বৃত্ত ব্যবসায়ী যারা আছে
প্রভাবশালী এবং সরকারের সাপোর্টার স্পেশালি যারা থাকে তাদের ঋণ মাফ করা হয়, সরকারি ঋণ মাফ করা হয় অথবা পুনঃতফসিল করা হয়। বছরে 5,000 কোটি টাকা প্লাস আমাদের ক্ষতি হয়, আমাদের দেশের ক্ষতি হয়। বেসিক্যালি এটা একটা সিস্টেমেটিক ওয়েতে জনগণের 5,000 কোটি টাকা এই অসৎ দুর্নীতিবাজ ব্যবসায়ীদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, কারণ তারা এসব পলিটিক্যাল দলকে নির্বাচনের সময় প্রচুর টাকা দিচ্ছে। এই চুক্তিতেই হয়তো বা টাকাটা নেয়, নির্বাচনী খরচ দেয় যে তার ঋণ মাফ করা হবে কিংবা ঋণ পুনঃতফসিল করা হবে। সো বছরে যদি 5,000 কোটি টাকা এই খাতেই শুধু আমাদের জনগণের টাকা নষ্ট হয়, আপনি চিন্তা করেন এই টাকা দিয়ে আপনি মডার্ন এয়ারক্রাফট, একটা ফ্লিট কিনতে পারতেন কিংবা আরো কত কিছু কিনতে পারতেন। আমাদের বিভিন্ন মেগা প্রকল্প হয়েছে, কোনোটা কিছুটা অপ্রয়োজনীয় বটে। মেগা প্রকল্পের মধ্যে যে দুর্নীতি হয়েছে সেখানে প্রত্যেকটা প্রকল্পে মিনিমাম 30-50% ব্যয় বেশি দেখানো হয়। হাজার হাজার কোটি টাকা এক একটা প্রকল্পে আপনার দুর্নীতি হয়েছে এবং বাংলাদেশ থেকে পাচার হয়ে গিয়েছে। এত টাকা যদি দুর্নীতি হয়, আমাদের এমনি গরিব দেশ, অর্থনীতি দুর্বল, এর মধ্যে যদি রক্তচোষার দল যদি এভাবে আমাদের অর্থনীতিকে চুষে একেবারে খেয়ে ফেলে, তাহলে আমাদের এয়ারফোর্সের ফাইটার আমরা কোথায় কিনবো? আমাদের নেভাল ফ্লিট আমরা কিভাবে বাড়াবো? আমাদের আর্মির জন্য মিলিটারি আর্সেনালস, মিলিটারি হার্ডওয়্যার, মডার্ন হার্ডওয়্যার আমরা কিভাবে কিনবো? সো এটা একটা আমার মনে হচ্ছে যে মেজর একটা পয়েন্ট, যেখানে আমাদের সবার ফোকাস রাখা উচিত ছিল এই ঘটনায়, কিংবা সামনে এরকম যে কোনো ঘটনা হোক, আমাদের সবসময় উচিত বড় পয়েন্টগুলোতে ফোকাস রাখা, সাইড ইস্যুজে বেশি ফোকাস না করা। ঠিক তেমনি আমি আরেকটা পয়েন্টের দিকে সবার মনোযোগ আকর্ষণ করতে চাচ্ছি, সেটা হচ্ছে উপরে ন্যাশনাল লেভেলে যে চুরি, বাটপারি এবং দুর্নীতি হয়, এটার বাইরে অল্প যে টাকাগুলো বাজেটে যায় এয়ারফোর্সের জন্য হোক কিংবা বিভিন্ন সময় বিভিন্ন এয়ারক্রাফট কেনার জন্য, সেইখানেও আবার পদে পদে দুর্নীতি। প্রথমে তো বড় লেভেলের বিগ লেয়ারে খাইলই, আবার যেই টাকা অ্যালটমেন্ট হইলো অনেক দুর্নীতি, চুরি বাটপারির পরে অল্প কিছু টাকা, সেই টাকা দিয়ে এয়ারক্রাফট কেনার সময় আবার দুর্নীতি। লেয়ারে লেয়ারে আমরা সাধারণ মানুষ এইসব চোর বাটপারদের দুর্নীতির শিকার হচ্ছি। এদেরকে শাস্তির আওতায় আনতে হবে। রাশিয়া থেকে 8টা MiG-29 কেনা হয় 700 কোটি টাকায়, কিন্তু সেটা পরে দেখা গেল যে সেটা স্পেয়ার পার্টস কালেক্ট করা ডিফিকাল্ট, এবং সেখানে একটা বিরাট দুর্নীতি হয়। দুর্নীতি দমন কমিশন, প্রাক্তন ফেসিস্ট প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এবং ব্যবসায়ী নূর আলীর নামে দুর্নীতির মামলা করে। ঠিক তেমনি F-7 বিমান কেনার সময় দুর্নীতি হয় 2004 থেকে 6 সালে, যেখানে দেখা যায় যে 16টা F-7 কেনার সময় প্রায় $9 মিলিয়ন অস্বচ্ছ ব্যয় হয়। ইয়াক 133 প্রশিক্ষণ বিমান 2015 থেকে 15-16তে যেটা কিনা হয় রাশিয়া থেকে, সেখানে $1 বিলিয়ন চুক্তিতে কমিশন এবং দাম বৃদ্ধির অভিযোগ ওঠে। অরিজিনাল দাম থেকে বেশি মূল্য দেখিয়ে সেই টাকাটা তারা দুর্নীতি করে। ঠিক তেমনি KHW কারাকোরাম বিমান কেনার সময় 2014 থেকে 18-র মধ্যে এটা হয়, এবং চীন এবং পাকিস্তানের যৌথভাবে তৈরি এই বিমান, এটা কেনার সময়ও দুর্নীতি এবং মধ্যস্বত্বভোগীদের অতিরিক্ত কমিশন বিতরণের অভিযোগ আছে। PT-6 বিমানগুলো বিভিন্ন সময় এগুলো কেনা হয়েছে এবং এগুলোর সময় দুর্নীতির অভিযোগ আছে। একইভাবে MiG-29 এবং ইয়াক 130 গুলোর রক্ষণাবেক্ষণের ভাউচার এবং বিলিং এর ক্ষেত্রেও দেখা যায় যে অতিরিক্ত যন্ত্রাংশ কেনার সময় অত্যাধিক দাম দেখানো হয় এবং কল্পিত বিভিন্ন খরচ দেখানোর অভিযোগ উঠেছে। ঠিক তেমনি সুখোই যুদ্ধ বিমান কেনার প্রস্তাব এসেছিল, সেখানেও দুর্নীতির কারণে ফাইনালি সেই প্রজেক্টটি বাতিল হয়। সেখানে রাজনৈতিক নেতা কিংবা তৃতীয় পক্ষ প্রায় $120 মিলিয়ন কমিশন আদায়ের চেষ্টা করেছিল, সেটা ফাঁস হয়ে যায় এবং এই প্রজেক্টটা বাতিল হয়। বিগত এয়ার চিফ মার্শাল আব্দুল হান্নান 2025 সালে উনি প্রায় 3,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয় এবং তিনি ফাইনালি সব টাকা ব্যাংক খালি করে পালায় যান, এটা আমরা সবাই জানি। তো এভাবে দুর্নীতির আসলে শেষ নাই। এখন কথা হলো, মিস্টার আব্দুল হান্নান একা খেয়েছেন না, নিশ্চয়ই এটার ভাগ পলিটিক্যাল দলগুলো পেয়েছে। 3,000 কোটি টাকা একটা ফোর্সের চিফ এটা একা খেয়ে ফেলা এটা মানে খুবই কঠিন। পলিটিক্যালি যদি সাপোর্ট না থাকে এত টাকা লুট করা, দুর্নীতি করা অসম্ভব। সো এই যে নেক্সাস, পলিটিক্যাল মিলিটারি সিনিয়র জেনারেলস এবং সিনিয়র লেভেল অফিসারদের যে নেক্সাস হয় এবং প্রমোশনও দেওয়া হয়, আপনারা জানেন যে পলিটিক্যাল মোটিভেশন থাকে অনেক। এই পলিটিক্যাল নেক্সাসটা ভাঙতে না পারলে আমাদের দেশের সাধারণ মানুষের ভাগ্য কোনোদিন বদলাবে না। দুর্নীতিবাজ পলিটিশিয়ানরা, দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা এবং মিলিটারি ফোর্সের সিনিয়র অফিসারদের সাথে একটা নেক্সাস করে তারা এই দুর্নীতিটা করে। সো এটা আরেকটা বড় আলোচনার বিষয়বস্তু হওয়া উচিত ছিল আমাদের বিগত এই ঘটনার সময়, যে কেন আমাদের মডার্ন এয়ারক্রাফট নাই, ন্যাশনাল বাজেটে কেন হয় না, যেই অপ্রতুল বাজেট আমাদের দেয়া হয় সেটাও কেন দুর্নীতির মাধ্যমে অধিকাংশ টাকায় খেয়ে ফেলা হয়।
নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, লাস্ট এই পয়েন্টটা বলে আমি শেষ করব, যে বিভিন্ন সময় আসলে মডার্ন বিভিন্ন এয়ারক্রাফটেরও অ্যাক্সিডেন্ট হয়, এটা আমি এগ্রি করব। এমন না যে শুধুমাত্র পুরাতন বিমানগুলোর অ্যাক্সিডেন্ট হয়, এটা ঠিক আছে, কিন্তু যে কোনো অ্যাক্সিডেন্টের পরে ফাইটার ট্রেনিং, বিমান বাহিনীর ফাইটার জেট হোক কিংবা কমার্শিয়াল এয়ারলাইনার হোক, যে কোনো অ্যাক্সিডেন্ট হইলে সেই অ্যাক্সিডেন্টটা ট্যাকেল করার একটা সেট সিস্টেম থাকা উচিত এবং ইমার্জেন্সি একটা ড্রিল থাকা উচিত ন্যাশনাল লেভেলে। সেই সেট এবং ইমার্জেন্সি ড্রিলটা কি আমাদের আর্মি, এয়ারফোর্স, বাংলাদেশ পুলিশ, ফায়ার ব্রিগেড, ডিস্ট্রিক্ট লেভেল, ডিস্ট্রিক্ট অফিস, ডিসি অফিসগুলো, ইভেন মিনিস্ট্রিগুলো কি প্র্যাকটিস করে কিনা, কার কি রোল, যে কোনো একটা ইনসিডেন্ট হইলে, ইনক্লুডিং ন্যাশনাল লেভেল বিভিন্ন হসপিটাল যেমন জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এক্সেট্রা। তো এই ড্রিল যদি না হয়, যখনই একটা ঘটনা ঘটবে তখনই বারবার হচপচ লাগবে, যেটাকে বলে যে কে কি করবে, এভরিবডি ইজ কনফিউজ। তখন প্রত্যেকটা ক্ষেত্রে সিনিয়র মোস্ট লেভেল থেকে ডাইরেকশন আসতে থাকবে, এটা কোনো সিস্টেম না। সো আমাদের সেট ইমার্জেন্সি ড্রিল থাকতে হবে, এরকম যে কোনো অ্যাক্সিডেন্ট হইলে। অ্যাক্সিডেন্ট যে কোনো সময় আসলে হইতেই পারে, ইভেন মডার্ন এয়ারক্রাফট থাকলেও হইতে পারে, কিন্তু আনফর্চুনেটলি আমাদের মডার্ন এয়ারক্রাফট নাই, সবই পুরাতন। দুর্নীতি এবং ধান্দাবাজির কারণে টাকা অধিকাংশ খেয়ে ফেলা হয়, যার ফলে অল্প কিছু টাকায় মেনটেন্যান্স হয়, অল্প কিছু টাকায় পুরাতন কিছু বিমান কিনা হয়। তো ফাইনালি আমি বলবো যে চলেন আমরা সবাই আমাদের ফোকাস ঠিক করি, যে কোনো বিষয় ঘটলে আমরা সাইড ইস্যুতে ব্যস্ত কম হই, রেদার আমরা সবাই মূল টপিকগুলোতে ফোকাস করার চেষ্টা করি, মূল বিষয়ে নজর দিই। হ্যাঁ, ছোট ছোট টপিকও ডিল করা উচিত, সেটা হয়তো বা এইসব টপিকের যারা এক্সপার্ট আছেন তারা ডিল করবেন, কিন্তু আমরা সাধারণ জনতা যারা, আমরা যে কোনো টপিকের মূল ইস্যুতে ফোকাস রাখা উচিত। এটা মনে রাখতে হবে যে এইসব দুর্নীতিবাদ চক্র যারা এবং আমাদের দেশের শত্রু শক্তি যারা আছে, তারা কিন্তু চেষ্টা করবে যে কোনো ঘটনার মূল কারণে যেন সাধারণ জনগণ যাইতে না পারে, সাধারণ জনগণ যেন বুঝতে না পারে কিভাবে তাদেরকে ঠকানো হচ্ছে, কিভাবে তাদেরকে শোষণ করা হচ্ছে, কিভাবে তাদের টাকা লুটে পুটে খেয়ে নিচ্ছে একটা শ্রেণী, একটা চক্র। এবং এটা একটা বিশাল বড় নেক্সাস ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে আছে, পলিটিক্যাল লেভেলে এটা আছে, সিনিয়র ব্যুরোক্রেটসদের মধ্যে এটা এই নেক্সাসের মধ্যে সামিল করা হয়, মিলিটারি লিডার্সদের সিনিয়র লেভেলকে এখানে সামিল করা হয় এবং ফেজ বাই ফেজ তাদেরকে করাপশনে জড়িত করা হয়। এটার একটা সেট সিস্টেম আছে, এই সিস্টেম থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এইসব মূল টপিকে আমাদের ফোকাস থাকা উচিত ছিল, যেটা আমার মনে হয় যে বিগত এই মাইলস্টোন স্কুলে প্লেন ক্র্যাশের সময় আমাদের মূল টপিকে ফোকাস অনেক কম ছিল, বরং আমরা সবাই সাইড ইস্যুতে অথবা মাইনর ইস্যুতে অনেক বেশি বিজি ছিলাম।